স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যা যা কোচবিহার পঞ্চনবার্মা ইউনিভার্সিটি আন্ডার করছো, তোমাদের 4th সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেখান থেকে আজ এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো। দেখো স্ক্রিনে দেওয়াই আছে সেটা, জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে, সংজ্ঞা, উদাহরণ সম্পূর্ণ কিছু নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বুঝে দেবো। ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ অবধি তোমরা দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, ক্লাসটি শুরু করার পূর্বে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে জানিয়ে দিয়ে যায়। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, নিচে দেখো দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। আর তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজরে আছে তাদের জন্য কোর্স ফি আছে 1199, যারা মাইনরে আছে তাদের জন্য কোর্স ফি আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে পাবে তোমরা 100% কমন সাজেশন। এই সবগুলো সুবিধা কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই ইনফরমেশন তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে বলেছি জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে, এই টপিকটার উপরে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং বোঝাবো, ঠিক আছে? দেখো কি বলছে, প্রথমে সংজ্ঞায় চলে যাই। বলা হচ্ছে যে কোনো বাক্য পড়বার সময় শ্বাস গ্রহণের জন্য সুপরিকল্পিত কালান্তরে যে উচ্চারণ বিরতি আবশ্যক হয় তাকেই বলা হয় জ্যোতি বা ছন্দজ্যোতি। খুব সুন্দরভাবে এক লাইনে কিন্তু বলে দিল। আমরা যখন একটা বাক্য পড়ছি, ঠিক আছে, সেই পড়ার সময় যে আমাদের একটা বিরতি বা থেমে যেতে হচ্ছে, ঠিক আছে, তো তখন যেই বিরতিটা ঘটছে সেটাকে কিন্তু আমরা বলে থাকি জ্যোতি বা ছন্দজ্যোতি। শ্বাস গ্রহণের জন্য আমাদের যে একটা বিরতি হচ্ছে সেটাকে কিন্তু জ্যোতি বা ছন্দজ্যোতি বলা হয়। তাই বলছে যে ছন্দ মঞ্জুরি যে রয়েছে এই গ্রন্থে জ্যোতি বলতে বোঝানো হয়েছে জিহ্বার যে স্বেচ্ছাকৃত বিশ্রাম স্থান, সেটাকেই কিন্তু জ্যোতি বলা হয়ে থাকে। খুব সুন্দরভাবে বলছে ছেদ ও বিরতি, জ্যোতি ও বিরতি সমার্থক হলেও জ্যোতি ছেদ নয়, ঠিক আছে? মানে এখানে বলছে, যখন আমি তোমাদের এর আগে ক্লাস করিয়েছি ছেদের ক্লাস, যে ছেদ কাকে বলে, ছেদের মধ্যে কিন্তু বিরতির উপরেই ঘটে থাকে কিন্তু ছেদ, তেমন এই জ্যোতিও কিন্তু বিরতির উপরে ঘটে থাকে। তাই বলে দুটো জিনিস কিন্তু একই না, ছেদ আর জ্যোতির মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, ঠিক আছে? সেটা এখানে বলছে। প্রবোধচন্দ্র সেনের মতে পর্বজ্যোতির অবসান সূচক বিরতিকে কিন্তু জ্যোতি বলে। এখানে খুব সুন্দরভাবে একটা লাইনে আর কি সংজ্ঞাটা বলে দিল যে পর্বজ্যোতি আছে, তার যে অবসান সূচক যে বিরতি তাকেই কিন্তু বলা হয় জ্যোতি, ঠিক আছে? তারপরে দেখো আরো বলেছে বিস্তারিত ভাবে যে বাক্যের অন্তর্গত অর্থকে পরিস্ফুট করবার জন্য যে অল্পক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকে কিন্তু রস্যচ্ছেদ বলা হয়। যে বেশিক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকে পূর্ণচ্ছেদ বলা হয়। এই যে ছেদের মধ্যে বিভাগ করে দিয়েছে, ঠিক আছে? তো পরে যখন বেশি বিরতি নিতে হয় আমাদের একটা বাক্য পড়তে গেলে তখন সেটাই কিন্তু পূর্ণচ্ছেদ বলা হয়। এইভাবে বাক্যের উচ্চারণকালে যে শ্বাস গ্রহণের জন্য অল্পক্ষণ বিরতির প্রয়োজন হয় তাকে কিন্তু এইভাবে রস্যজ্যোতি বলা হচ্ছে। আর যখন বেশিক্ষণ বিরতির প্রয়োজন হয় তখন তাকে কিন্তু পূর্ণজ্যোতি বলে। মানে যখন আমাদের বিরতিটা বেশিক্ষণ হয়ে যায়, বেশিক্ষণ আমাদের থেমে যেতে হয় শ্বাস গ্রহণ করার জন্য বাক্যটা পড়বার, তো তখন কিন্তু আমাদের পূর্ণজ্যোতি হয়ে থাকে। এই দুইয়ের মাঝামাঝি আরো একটি জ্যোতি আছে, তাকে কিন্তু মধ্যজ্যোতি বলে। আর এই যে দুটা জ্যোতি বললাম, ঠিক আছে, পূর্ণজ্যোতি, ঠিক আছে, এর মাঝে যে একটা জ্যোতি আছে সেটাকে কিন্তু আমরা মধ্যজ্যোতি বলে থাকি। যেখানে বলছে তার থেকে জ্যোতি অধিকতর, পূর্ণজ্যোতি থেকে অল্পতর জ্যোতি, এটা পদের শেষে বসে। মানে কি, দুটা বিরতিরই কিন্তু মাঝখানে যে বিরতিটা হয় সেটাকে কিন্তু মধ্যজ্যোতি বলা হয়ে থাকে, ঠিক আছে? তারপর দেখো আরো বলছে, এখানে উদাহরণে সুন্দরভাবে বলে দিয়েছে। উদাহরণে ছেদ ও জ্যোতির প্রকারভেদে এখানে বোঝা যাবে। একটা মধুসূদন দত্ত যে রয়েছে তার কাব্যের কয়েকটা লাইন এখানে তুলে ধরে দিয়ে বলছে যে কভু বা প্রভুর সহ ভ্রমিতাম সুখে, নদী তটে দেখিতাম তরল সলিলে, নতুন গগনে যেন নব তারা বলি, নব নিশাকান্ত কান্তি। খুব সুন্দরভাবে তার কাব্যের চারটা লাইন কিন্তু এখানে দেখো ভাগ করে দিয়েছে, ঠিক আছে? জ্যোতির যে ভাগগুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে বলে দিয়েছে, ঠিক আছে? তো এখানে সেটাই বলছে যে রস্যজ্যোতি যে রয়েছে, তারপরে দীর্ঘজ্যোতি যে রয়েছে, ঠিক আছে, তারপরে শেষে রয়েছে পূর্ণজ্যোতি। জ্যোতি ও ছেদের পার্থক্য নির্ণয় কিন্তু তা বললে চলে যে জ্যোতি হচ্ছে পদের ঝোঁকের গতির বিরতি, যা ছেদ হচ্ছে অর্থের পূর্ণ
হেতু বাক্য বা এর যে গতির অবসান, মানে জ্যোতি যে রয়েছে সেটা কিন্তু পদের বিরতি, আর যদি ছেদে চলে যাও সেটা কিন্তু বাক্যের যে অর্থ হচ্ছে সেটার উপর নির্ভর করে কিন্তু সেই বিরতিটা হচ্ছে। ঠিক আছে, তাই বলছে যে গদ্য এবং পদ্যভেদে জ্যোতি দুই প্রকার আছে। গদ্য ব্যবহার বিরাম জ্যোতিকে বলা হয় অর্থজ্যোতি বা ভাবজ্যোতি বা ছেদ জ্যোতি। পদের অন্তর্গত বিরাম জ্যোতিকে আবার বলা হচ্ছে ছন্দ জ্যোতি। ঠিক আছে, ছন্দ জ্যোতিরও কিন্তু আবার এখানে দুটা ভাগ বলে দিল, যেখানে অর্থাৎ বাংলাদেশে ছন্দশাস্ত্রে কেবল জ্যোতি বলতে কার্যত গদ্যের বিরামকে বোঝানো হয়, মানে ছন্দ জ্যোতি যে রয়েছে এই জ্যোতিটাকে কিন্তু বোঝানো হয় এখানে। তাই বলছে কেবলমাত্র ছন্দ জ্যোতিকে বোঝানো হয়। আর এই ছন্দ জ্যোতির একটা উদাহরণ কিন্তু এখানে বলে দিয়েছে, দেখো কি বলছে। আজ বিকালে কোকিল ডাকে শুনে মনে লাগে, বাংলাদেশে ছিলাম যেন 300 বছর আগে। খুব সুন্দরভাবে ছন্দজ্যোতির কিন্তু একটা এখানে উদাহরণ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই যে জ্যোতি বা ছন্দজ্যোতি কাকে বলে এটি নিয়ে আছে ক্লাসের আলোচনা কিন্তু আমার এতটাই ছিল, তোমরা দেখে নাও প্রথম থেকে একবার। আজকের আলোচনা তাহলে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।